হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ডিসি জেনারেটরের নতুন আরেকটি কনসেপ্ট অর্থাৎ ডিসি জেনারেটরের ওসিসি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটি কিনা আমার ডিসি জেনারেটরের আমার বেসিক একটি চ্যাপ্টার ছিল। এটা নতুন চ্যাপ্টার যদিও ধরা হয়, ডিসি জেনারেটর ক্যারেক্টারিস্টিক্স নামে একটি নতুন চ্যাপ্টার আছে এবং এই চ্যাপ্টারটি আমার সাবস্ক্রাইবারদের অনেক রিকোয়েস্টেড একটি চ্যাপ্টার, তাই আমি এটি সম্পর্কে ভিডিও আমি দিচ্ছি এবং এটাতে প্রায় এই টপিকটিতে আমার প্রায় 3টার মতো থিওরি ক্লাস এবং প্রায় 11টার মতো ম্যাথমেটিক্যাল ক্লাস থাকবে এবং এটা আগামী 3-4 দিনের মধ্যে আমি আপলোড করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, তো আমি ভিডিওটি শুরু করতেছি। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিসি জেনারেটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো একদম গোড়া থেকে আমি আসতেছি। ওসিসি ফুল ফর্মটা হচ্ছে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ এটা বেসিক্যালি আমার বোঝায় হচ্ছে নো লোড কন্ডিশন। ঠিক আছে, অর্থাৎ এখানে কোনো লোড থাকবে না, লোডের কোনো কিছু নাই। ঠিক আছে, তো এরপরে ভিডিওতে হয়তোবা আমি দেখাবো ডিসি জেনারেটর আমার লোডেড কন্ডিশনে থাকলে আমার কার্ভটা কেমন দেখতে হয় এবং তারপরে আমার কিছু ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স রিলেটেড কিছু টপিক আছে, সেটাও আমি কভার করে দিয়ে দেন আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ এটা কমপ্লিটলি আমার একটা ওপেন সার্কিটে আমার বেসিক্যালি কাজ করবে। এবার আমি একদম আলোচনায় চলে আসি। দেখুন, আমি সিম্পলি এখানে আমি একটা কমন প্যাটার্ন করব, সেটা হচ্ছে যে আমি যে কোনো টাইপ জেনারেটর, ঠিক আছে, এটা হতে পারে আমার ডিসি শান্ট জেনারেটর অর সেপারেটলি এক্সাইটেড জেনারেটর অর অন্যান্য কম্পাউন্ড টাইপের যে জেনারেটর আছে, ডিসি সিরিজ জেনারেটর হতে পারে, যে কোনো টাইপের জেনারেটর আমি একটা কমন ফর্মে আমি কার্ভটাকে আঁকানোর চেষ্টা করব। জাস্ট জেনারেটর ভেদে আমার ভ্যালুগুলো শুধু কম বেশি হবে, এই হচ্ছে পার্থক্য। বাট সবগুলো কমন প্যাটার্ন মানে কমন শেপটা দেখতে একই রকম। ঠিক আছে, তো তার জন্য দেখুন আমি কথার কথা সব থেকে ইম্পর্টেন্ট আমার যেহেতু ডিসি শান্ট জেনারেটর, সো আমি একটু ডিসি শান্ট জেনারেটরটাকে একটু আঁকানোর চেষ্টা করব। তো ডিসি শান্ট জেনারেটরটা দেখুন, প্রথমত আমি একটা আর্মেচার রেজিস্ট্যান্সকে আমি সবসময় আর্মেচারের সাথে সিরিজে দিয়ে থাকি। তো আমি সেভাবেই দেখুন দিচ্ছি, আর্মেচার রেজিস্ট্যান্সটাকে আমি আর্মেচারের সাথে আমি সিরিজে দিয়ে দিলাম। এই হচ্ছে আমার আর্মেচার। দেন আমার কি থাকে, এখানে একটা ফিল্ড কারেন্ট থাকে, সরি ফিল্ড রেজিস্ট্যান্স থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এই যে এই ক্যারেক্টারিস্টিক্স করার জন্য এটার সাথে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স আমার অ্যাড করা থাকে। ঠিক আছে, সো আমি ভেরিয়েবল রেজিস্ট্যান্সটাকে একটু মার্ক করে দেই। এই রেজিস্ট্যান্সের ভ্যালু কম বেশি করে আমার জিনিসটাকে অ্যাডজাস্ট করে। ঠিক আছে, আমার ক্রিটিক্যাল ভ্যালু অনুযায়ী আমার অ্যাডজাস্ট করে। সেই ক্রিটিক্যাল ভ্যালু আমার অবশ্যই এই টপিকটির এই কনসেপ্টের আমার 3 নাম্বার, মানে এই প্লে লিস্টের আমার 3 নাম্বার ভিডিওতে থাকবে। তো এখন জাস্ট আপনার মাথায় রাখুন, এখানে ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মাধ্যমে আমার অ্যাডজাস্ট করা হয় ফিল্ড রেজিস্ট্যান্সটাকে। ঠিক আছে, তো ওপেন সার্কিট দ্যাট মিনস আমার এই যে এই লোডের প্রান্তটাকে ফার্স্ট অফ অল আমি ওপেন করে দিব। ঠিক আছে, এখানে কোনো লোড দিব না, আনলোডেড। তো এবার আসুন যে ডিসি জেনারেটর যে কাজটা করবে, এখানে আমার কি আর্মেচারে আমাদের ইএমএফ জেনারেট হবে। আমার সেই ইএমএফটা আমি মনে করতেছি ইজি, এবং সেই ইএমএফ অনুযায়ী আমার বেসিক্যালি কি হবে, আমার এখানে কিন্তু একটা ক্লোজ সার্কিট তৈরি হবে। সেটা হচ্ছে যে এখান থেকে এদিকে আমার একটা কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, এবং শুধুমাত্র আমরা এখানে পাবো হচ্ছে ফিল্ড কারেন্ট, আমরা লোডে কোনো প্রকার কোনো কারেন্ট আমরা পাবো না, আমরা শুধুমাত্র ফিল্ড কারেন্টটা পাবো, যেটাকে আমি আইএফ দ্বারা প্রকাশ করতেছি। আর এখানে এটার ভ্যালু আমি আর উল্লেখ করলাম না, এটা অ্যাকচুয়ালি আর এ রেজিস্ট্যান্স, আর ওই সাইডেরটা হচ্ছে আর ফিল্ড বা আর শান্ট, যেটাই আপনারা বলুন। আচ্ছা, আমি মেনশন করেই দেই, আর ফিল্ড বা আর শান্ট। এখানে শান্ট জেনারেটর চিন্তা করতেছি, তাই এরকম। ঠিক আছে, তো এবার দেখুন আমি ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিভাবে প্লট করব। তো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভে আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কি কি থাকে, এই জিনিসটা ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে। তো আমাদের বেসিক্যালি একদিকে থাকে হচ্ছে কারেন্ট, আর একদিকে থাকে হচ্ছে ভোল্টেজ। এখন কোন কারেন্টটা, তো এখানে তো আমার কোনো লোড কারেন্ট নাই, এখানে শুধুমাত্র উপস্থিত হচ্ছে আমার আইএফ অর্থাৎ ফিল্ড কারেন্ট।
দ্যাট মিনস আমি এখানে আমি দিয়ে দিলাম এক্স অ্যাক্সিসে আমি সিম্পলি দিয়ে দিলাম আইএফ, এবং ওয়াই অ্যাক্সিসে আমি দিয়ে দিব হচ্ছে আমার ইজি, বলতে এখানে আমি ভোল্টেজ দ্বারা প্রকাশ করি, এই টার্মিনাল ভোল্টেজটাকে আমরা বুঝাই আর কি। ঠিক আছে, তো এখন দেখুন আমি কিভাবে অ্যানালাইসিস করব, এটা হচ্ছে একটা কোশ্চেন। তো আমার তো ফিল্ড কারেন্টের পরিমাণটা খুবই কম, যেহেতু নো লোড কন্ডিশন, যার কারণে আইএফ আবার আর এর পরিমাণও আমার কি সেই তুলনায় খুবই কম, যার কারণে আইএফ ইন্টু আর এর ইয়েটা খুবই নেগলিজিবল। ঠিক আছে, ড্রপটা খুবই নেগলিজিবল, যাহাই ইজি হবে তাহাই আসলে এই টার্মিনাল ভোল্টেজ হিসেবে এখানে পাওয়া যাবে, এটা আমি বুঝতে পারলাম। ফাইন, এখন দেখুন আমি এখানে ভি দিছি, তো ভি আর ইজিকে অলমোস্ট ইকুয়াল টু আমরা ধরতে পারি। এই ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভে আমি ভি এবং ইজিকে অলমোস্ট কি ধরতে পারি, ইকুয়াল টু ধরতে পারি। অলমোস্ট ইকুয়াল টু মানে লাইক এরকম। ঠিক আছে, এখন দেখুন আমি যেভাবে অ্যানালাইসিস করব সেই সিস্টেমটা হচ্ছে সিম্পলি, আমরা তো ডিসি জেনারেটরে এর আগে আমি মনে হয় প্রতিপাদন করে দিয়েছি আমার ইএমএফ ইকুয়েশন। ঠিক আছে, এটা আপনারা সবাই জানেন যে আমার ইজি ইজ ইকুয়াল টু, আমি একটু ইকুয়েশনটা লিখতেছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। ইজি ইজ ইকুয়াল টু phi Zn ডিভাইডেড বাই 60 ইন্টু পি বাই এ। তো এটা সবাই জানেন আপনারা। তো এখানে আমি যে কাজটা করব, এই যে ইকুয়েশনটাতে আমি একটু ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্টগুলো আমি একটু সিলেক্ট করার চেষ্টা করব। ঠিক আছে, তো নিঃসন্দেহে ইজিটা ভেরিয়েবল, কারণ ইজিটাকে আমরা এই অ্যাক্সিসে নিচ্ছি, ইজি আর ভি প্রায় ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আর হচ্ছে আমার কি কি ভেরিয়েবল আর কনস্ট্যান্ট সেটা একটু বোঝার চেষ্টা করব। তো সেম টাইপের জেনারেটর তো আর চেঞ্জ করতেছি না, একই টাইপের জেনারেটর, সো পোল নাম্বার সেম থাকবে নিঃসন্দেহে, নাম্বার অফ প্যারালাল পাথ সেম থাকবে। আমি আরপিএমটাকে ধরে নিচ্ছি আমার সেম আরপিএম এর জন্য। ঠিক আছে, আরপিএমটাকে আমি চেঞ্জ করতেছি না। দেন হচ্ছে আমার ফ্লাক্স আছে, ফ্লাক্সটাতে আমি পরে আসতেছি, তার আগে নাম্বার অফ কন্ডাক্টরস, এটাও আমার কনস্ট্যান্ট, কেননা সেম টাইপের জেনারেটর। আর হচ্ছে আমার 60, এটা তো অটো কনস্ট্যান্ট। একমাত্র ভেরিয়েবল হচ্ছে ফাই। কেন ফাই ভেরিয়েবল? তার কারণ হচ্ছে দেখুন ফিল্ড কারেন্টটা আমার পরিবর্তন হচ্ছে, এবং এর আগে আমি অসংখ্যবার দেখিয়েছি যে আমার ফিল্ড কারেন্ট এবং ফ্লাক্সের সম্পর্কটা আমার হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ আইএফ ইজ প্রপোর্শনাল টু ফাই। ঠিক আছে, বা ফাই ইজ প্রপোর্শনাল টু আইএফ। তাইলে আমার আচ্ছা আমি ওভাবেই ফাই ইজ প্রপোর্শনাল টু আইএফ এভাবেই আমি দিই, যেহেতু এটা আমি বললাম, এটা দিলে আমার ইকুয়েশনে বসাইতে আমার সুবিধা হবে। ফাই ইজ প্রপোর্শনাল টু ফ্লাক্স, ফাই ইজ প্রপোর্শনাল টু আইএফ। তো এখান থেকে আমি প্রপোর্শনাল চিহ্নটা একটু দেখতে কেমন হইলো, যাই হোক, ফাই ইজ প্রপোর্শনাল টু আইএফ। তাহলে এখান থেকে আমি ফাই ইজ ইকুয়াল টু আমি বলতে পারি, দেখুন আমি প্রপোর্শনালটা তুলে নিলে আমার আসতেছে K1 ইন্টু আইএফ। ফাই এর জায়গায় আমি K1 ইন্টু আইএফ লিখতে পারতেছি। দেন আমি ইজির জায়গাটা আমি একরকম ভি দ্বারা রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, তাহলে ফাই এর জায়গাটা আমি লিখতে পারতেছি K1 ইন্টু আইএফ। আচ্ছা, K1 ইন্টু এই সবগুলোকে একটা আলাদা কনস্ট্যান্ট K2 মনে করলাম, তাহলে K1 ইন্টু K2 ইন্টু আইএফ। দ্যাট মিনস আলটিমেটলি আমি কি বলতে পারতেছি, ভি ইজ প্রপোর্শনাল টু আইএফ, যদি আমার স্পিডকে আমি কনস্ট্যান্ট রাখি, স্পিড আমি চেঞ্জ করবো না। ঠিক আছে, আমি যে এই যে এখানে যে প্রাইম মুভার দিয়ে ঘুরাবো, সেই প্রাইম মুভারের স্পিডকে আমি সেম রাখতেছি, সেই কন্ডিশনের জন্য আমি সিম্পলি বলতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু আইএফ। তাহলে এটা আমি লিখতে পারতেছি, তো আমি এটাকে লিখে নিলাম। তাহলে এখন দেখুন যে ফিল্ড কারেন্ট যত বাড়বে ভি এর ভ্যালু তত বাড়তে থাকবে, এবং এটা একটা লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, আমি যদি এটাকে আরেকটা কনস্ট্যান্ট দ্বারা এই K1 K2 এর জায়গায় কি দ্বারা রিপ্লেস করি, তাহলে দেখুন এটা ভি আছে আমার ওয়াই অ্যাক্সিসে এবং আইএফটা আছে আমার এক্স অ্যাক্সিসে, তাহলে এটা আমার দাঁড়াচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। দ্যাট মিনস সেটা হচ্ছে আপনারা সবাই জানেন এইচএসসি থেকে করে আসতেছেন যে এটা হচ্ছে আমার মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, দ্যাট মিনস এটা এইভাবে বাড়তে থাকার কথা। কিন্তু বাস্তবে কি এই ঘটনা ঘটে? বাস্তবে কিন্তু ঘটনাটা এরকম ঘটে না। তার মেইন কারণটা হচ্ছে আমার স্যাচুরেশন। ঠিক আছে, স্যাচুরেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের জন্য। ইলেকট্রনিক্সেও যেমন আমি স্যাচুরেশন জিনিসটা দেখিয়েছি, ঠিক সেরকম এটারও আমার স্যাচুরেশন পয়েন্ট আছে, কেননা এটা একটা প্র্যাকটিক্যাল ডিভাইস। ধরুন যে আপনি স্যাচুরেশন পয়েন্টটাকে আমি এভাবে বলতে পারি যে
ধরুন আপনি আম, খেতে অনেক পছন্দ করেন, ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু একটা নির্দিষ্ট আম, একটা লেভেল আছে। সেই লেভেলের উপরে গেলে কিন্তু আর খাবার নিলেও আপনার আর তৃপ্তি লাগবে না, ঠিক আছে। অর্থাৎ সেই লেভেলের উপরে গেলে কি হবে, যে খাবারটা নিলেও আপনার আর ওইটা আর আপনি নিতে পারবেন না। অর্থাৎ আপনার ক্যাপাসিটি ওই জায়গায় ফিক্স হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। এই স্যাচুরেশনটাকে লাইক ওই রকম বলা যায়। অর্থাৎ আইএফ এর ভ্যালুটা বাড়তে থাকবে লিনিয়ারলি ফার্স্টে, ঠিক আছে, এরকম লিনিয়ারলি ফার্স্টে কি হবে, বাড়তে থাকবে। বাড়ার পর একটা নির্দিষ্ট লেভেলে যাওয়ার পর, এই যে এটা হচ্ছে আমি মনে করি সেই পয়েন্টটা, এই লেভেলে যাওয়ার পরে তারপরে ক্যাপাসিটি একটু কমবে। অর্থাৎ বাড়ার পরিমাণটা দেখুন, এখান থেকে এখান থেকে এই পর্যন্ত একদম স্ট্রেট সরলরেখার আকারে বেড়ে গেল। তারপরে এসে কি হবে, এটা আস্তে আস্তে লেভেলটা একটু কমে যাবে, ঠিক আছে। আইএফ এর ভ্যালু দেখুন দেখুন এখন বাড়াচ্ছি, কিন্তু ভি এর পরিমাণটা আগের তুলনায় কম বাড়তেছে। বাড়তে বাড়তে এরকম হতে 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 এক সময় এসে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এটাই হচ্ছে বেসিক্যালি আমার ওসিসি কার্ভ, ঠিক আছে। এটার আরো ডিটেলস ভার্সন আছে, এরপরে আমি দেখাবো ওসিসি কার্ভের আরো মডিফিকেশন করে দেখাবো যে এটা কিভাবে ইয়ে করে। আর এই স্যাচুরেশন জিনিসটা কিন্তু এখানে অনেক মেজর একটা রোল প্লে করতেছে। আর স্যাচুরেশন কিন্তু আমার ডিসি জেনারেটরের জন্য ভালো। কেন ভালো, দেখুন আমার যদি স্যাচুরেশন পয়েন্ট না থাকতো তাহলে কি ঘটনা ঘটতো, যে আইএফ বাড়তে বাড়তে ভি এর পরিমাণও বাড়তে থাকতো। এক সময় বাড়তে বাড়তে এটা কি আমার ম্যাথ কি কথা বলে, যে এটা বাড়তে বাড়তে এক সময় এটা গিয়ে ইনফাইনাইটে মিলিত হবে, ঠিক আছে। তো ইনফাইনাইট পরিমাণ ভোল্টেজ যদি জেনারেটর উৎপন্ন হয়, তাহলে কি এটা কন্ট্রোলড কোনো ডিভাইস হইলো? আমার কিন্তু কন্ট্রোলড কোনো ডিভাইস হইলো না, ঠিক আছে। যার কারণে প্র্যাকটিক্যাল স্যাচুরেশনের জন্য আমার কিন্তু এই জিনিসটা ধ্বংসের হাত থেকে বাঁচতেছে, ঠিক আছে। জেনারেটরটার অ্যাক্সিডেন্টালি হাই ভোল্টেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এবার আসি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই ওসিসি কার্ভে আর একটা জিনিস প্র্যাকটিক্যালি লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে এই যে এই পয়েন্টটা যে শূন্যতে মিলছে, এই পয়েন্টটা ঠিক শূন্যতে না মিলে 0 পয়েন্টে আমার কিছু ভ্যালু থাকে। তো আমি এই যে এইটা যেটা দেখাইলাম, এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন, এবং প্র্যাকটিক্যাল কন্ডিশন হচ্ছে এখান থেকে এইখানে এসে আমার আইএফ ইকুয়াল টু 0 পয়েন্টে আমার ভি এর পরিমাণটা শূন্যতে থাকে না, অর্থাৎ কিছু ভ্যালু থাকে। এটার মেইন কারণ হচ্ছে রেসিডুয়াল ম্যাগনেটিজম। এটা সম্পর্কে আমি আপনারা হয়তো সবাই জানেন যে রেসিডুয়াল ম্যাগনেটিজম একদম এইচএসসি থেকে আপনারা করে আসতেছেন, যে আমার একদম শূন্য ভ্যালুতে আইএফ এর ভ্যালু যখন শূন্য, অর্থাৎ কোনো ফিল্ড কারেন্ট নাই, তখন ভিতরে কিছু চুম্বকত্ব আমার থেকে যায়, ঠিক আছে, যেটাকে আমরা ইয়াতে বলি হচ্ছে অবশিষ্ট চুম্বকত্ব। এই অবশিষ্ট চুম্বকত্বের কারণে আমাদের এখানে কিছু ভোল্টেজ, আমার চুম্বকত্ব থাকা মানে সেখানে কি ইএমএফ ইনডিউসড হবে, আর ইএমএফ ইনডিউসড হওয়ার কারণে এখানে কিছু ভোল্টেজ, আমার আইএফ ইকুয়াল টু 0 যদিও 0, সেই কন্ডিশনে আমার কিছু ভোল্টেজ থেকে যাবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অবজারভেশন, ঠিক আছে। এখান থেকে আমার বেসিক্যালি এখানে কিছু ভোল্টেজ আমার থেকে যাবে। অর্থাৎ প্র্যাকটিক্যালি কার্ভটা লাইক দেখতে অনেকটা এখানে, এটা যদিও আরো নিচে এইরকম একটা জায়গা, খুবই অল্প ভ্যালু, যেটা চোখে সেভাবে আমার পড়বে না, লাইক এরকম ভাবে কিছু দূর লিনিয়ার উঠে তারপরে এটা এইরকম, ঠিক আছে। এটাই হচ্ছে বেসিক্যালি আমার ডিসি জেনারেটরে ওসিসি কার্ভ। তো আমার মনে হয় যে আমি সব ধরনের আমি এখানে কাভার করেছি। তবে আর একটি জিনিস আমি বলে দেই, যেহেতু আমি ওসিসি করেছি, এটা পরবর্তীতে আর খেয়াল থাকবে না আমার, সেটা হচ্ছে আমি এটা দেখাইলাম কিন্তু একটা নির্দিষ্ট স্পিড এন এর জন্য। এবার আমি ধরুন যে স্পিডটাকে কমাবো অথবা বাড়াবো, তাহলে কি ঘটনা ঘটবে। তো আমি এখানে মনে করলাম এই স্পিডটাকে N1 মনে করলাম। N1 স্পিডের জন্য আমার হচ্ছে এটা হচ্ছে কার্ভটা। দেন আমি একটু জটিলতা এড়ানোর জন্য আমি এই রেসিডুয়ালের পার্টটা মুছে দিচ্ছি। দেখুন রেসিডুয়ালের এই পার্টটাকে আমি, সরি, রেসিডুয়ালের পার্টটাকে আমি মুছে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার N1 স্পিডের জন্য। এখন আমি আরেকটা স্পিড চিন্তা করলাম, যে স্পিড কিনা N2, ঠিক আছে। অর্থাৎ এই যে প্রাইম মুভারের স্পিডটাকে আমি এখন ভেরিয়েবল করে দিচ্ছি। তাহলে N2 ইজ লেস দ্যান, মনে করুন যে N1, অর্থাৎ N2 অর্থাৎ স্পিডটাকে আমি এখন কি করলাম, কমায়া দিলাম, ফ্লাক্সটাকে আগের মতোই রেখে, ঠিক আছে। ফ্লাক্সটাকে আগের মতোই রেখে আমার কি করলাম, স্পিডটাকে কি করলাম,
কমিয়ে দিলাম, নাকি ভুল হইলো? হ্যাঁ, স্পিডটাকে কমিয়ে দিলাম। দেখুন N2 মানে কম স্পিড। তখন যে ঘটনাটা ঘটবে, আমরা একটু ইকুয়েশনটার দিকে খেয়াল করলেই বুঝতে পারবো। এই যে এই ইকুয়েশনটা দেখুন, n আমি কি করছি, কমায় দিছি। তাহলে এখন দেখুন n এর সাথে ইজি সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, যদি বাদবাকি সবগুলো কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ n যদি কমে যায়, ইজির পরিমাণটা আমার কি হবে, কমে যাবে। আর ইজি আর ভি তো অলমোস্ট আমি বলছি ইকুইভ্যালেন্ট। তাইলে আমার n কমে গেলে আমার যেহেতু ইজির পরিমাণ বা ভি এর পরিমাণ আমার কমে যাচ্ছে, সো আমার যে ঘটনাটা ঘটবে, সেম পরিমাণ ফ্লাক্সের জন্য আমার ইএমএফ এর পরিমাণ বা ভি এর পরিমাণটা আমার কম হবে তুলনামূলকভাবে। তাইলে আমি মনে করলাম যে সেম পরিমাণ ফ্লাক্সের একটা পয়েন্ট আমি মনে করলাম। ধরুন যে আমি এখানে একটা ফ্লাক্স মনে করলাম। এই কথার কথা, আপনি এখানেও ধরতে পারেন, আপনি এখানেও ধরতে পারেন, সেটা আপনার পার্সোনাল ম্যাটার। ঠিক আছে? তাহলে এই বরাবর আমি একটা, তো ডটেড লাইন আমি চিন্তা করতেছি। এখন আপনি একটু খেয়াল করুন যে এই ডটেড লাইনটাতে একটু খেয়াল করুন যে আমার কি ঘটনা ঘটতেছে, যে আইএফ এর ভ্যালুর কোনো চেঞ্জ নাই। দেখুন আইএফ এর ভ্যালুর কি কোনো চেঞ্জ আছে? আইএফ এর ভ্যালুর কিন্তু কোনো চেঞ্জ নাই, জাস্ট ভি এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ভি এর ভ্যালু চেঞ্জ হোক, কোনো সমস্যা নাই, আমার আইএফ এর ভ্যালুটা সেম আছে। তো এরকম একটা ডটেড লাইন দিয়ে আমি বুঝাইলাম এটা কনস্ট্যান্ট ফ্লাক্সের লাইন বা কনস্ট্যান্ট ফিল্ডের লাইন। ঠিক আছে? তো এখন যেহেতু ইজির ভ্যালু বা ভি এর ভ্যালু যেহেতু কমে গেছে, তাইলে দেখুন আমি যদি কার্ভটাকে, আমি চাইলে এটা থেকে উপরের দিকে নিতে পারি অথবা নিচের দিকে নিতে পারি। আমি যদি এখন এটাকে নিচের দিকে নেই, এই কার্ভটাকে নিচের দিকে নেই, তাইলে একটু খেয়াল করে দেখুন যে আমার কিন্তু যে ঘটনাটা ঘটতেছে, যে সেম পরিমাণ ফ্লাক্সের জন্য, এই যে সেম পরিমাণ ফ্লাক্সের লাইনে এইখানে যে স্পিড, এইখানে যে ইএমএফটা ছিল, এই যে ইএমএফ এর ভ্যালু উপরের দিকে বাড়তেছে। তাহলে আমার এই পয়েন্টে আমার কি হচ্ছে, যে সেম ফ্লাক্সের জন্য আমার এই পয়েন্টে আমার ভোল্টেজটা কিন্তু কম জেনারেট হচ্ছে, এবং তাই কিন্তু স্পিড কম হলে হওয়ার কথা ছিল, আমি একটু আগে যেটা বললাম। অর্থাৎ আমার এটা বেসিক্যালি হচ্ছে আমার N2 লাইনের জন্য, যেখানে N2 ইজ লেস দ্যান N1। তাহলে অবভিয়াসলি বুঝতেই পারছেন যে আমার যদি এখন এই যে প্রথমে ইনিশিয়ালি যে কন্ডিশন ধরছিলাম সেটা থেকে যদি স্পিড বাড়াই, তাহলে কার্ভটা উপরের দিক দিয়ে যাবে। তো এই হচ্ছে আমার মোটামুটি ডিসি জেনারেটরে ওসিসি কার্ভের বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।